ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রবেশ দ্বারে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং বিষয় হিসেবে দর্শনকে বেছে নিয়েছ তাদের জন্য। এই ক্লাসটা তাদের জন্য যারা ডিগ্রি কোর্সে দর্শনকে বিষয় হিসেবে বেছে নিয়েছো অথচ যাদের উচ্চ মাধ্যমিকে দর্শন ছিল না তাদের জন্য। অর্থাৎ দর্শনে প্রবেশ করার আগে কিছু কথা আমাদের শোনা দরকার। শোনা দরকার শুধু বলবো না, আমাদেরও শোনানো দরকার। কারণ ছাত্রছাত্রীদের মনে একটা কৌতূহল জন্মায়। দর্শন তো তাদের কাছে মাধ্যমিক পর্যন্ত কোনো বিষয় হিসেবে ছিল না, আর উচ্চ মাধ্যমিকেও অনেকে হয়তো দর্শনকে বিষয় হিসেবে রাখেনি কোনো কারণে, হয়তো ডিগ্রি কোর্সে সে দর্শনকে বিষয় হিসেবে বেছে নিয়েছে। তো তাদের একটা মনে তো কৌতূহল স্বাভাবিকভাবেই জাগবে যে দর্শনটা কি, ফিলসফিটা মধ্যে কি এমন আছে, কি বিষয়গুলো রয়েছে, এখানে কি কি পড়ানো হয়, স্বাভাবিক চিন্তাভাবনা। আবার কেউ কেউ ভাবতে পারে যে দর্শনটা পড়বো কেন, এর প্রাসঙ্গিকতা কোথায়, এটা পড়াটা কি যুক্তিযুক্ত হবে, এরকম বিভিন্ন চিন্তাভাবনা ঘুরপাক খায়। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের মধ্যেও এই চিন্তাভাবনাগুলো ঘুরপাক খেত। তো আমি ছাত্রছাত্রীদের একটু আশ্বস্ত করে বলছি যে দর্শনটাকে তোমরা নতুন বিষয় হিসেবে যেটা দেখছো এটা নতুন হিসেবে দেখো, কিন্তু তোমরা আগে থেকে কিছু পড়ে না এসেই দর্শনে ঢুকেছ এরকম চিন্তাভাবনা করবে না। কেন বলছি, কারণ হচ্ছে যখন ধরো দর্শনের চর্চা হতো না পৃথিবীতে, তখন মানুষজন কি তাহলে ওই ফিজিক্স, কেমিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, বটানি, জুলজি, ফিজিওলজি, সাইকোলজি এগুলো পড়তো নাকি? আমি বলবো না, এগুলো অনেক পরে এসেছে। যখন বরং বলা যেতে পারে যখন এই সাবজেক্টগুলো ছিল না, তখন এই সাবজেক্টগুলোর যা বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি না সবগুলো দর্শনের মধ্যে ছিল। এই জন্য তোমরা শুনতে পাবে, শুনেওছো, অনেকে জানো, জানাটা স্বাভাবিক, যে বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে। তো অ্যারিস্টটল তো মহান দার্শনিক। আসলে এই দর্শনের মধ্যে, ফিলসফির মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলোকে ধীরে ধীরে যখন দর্শনের পরিধিটা, ফিলসফির পরিধিটা, আলোচ্য বিষয়বস্তুটা অনেক বেশি হতে থাকলো, আস্তে আস্তে দর্শনের পরিধি থেকে তাদেরকে বিযুক্ত করা হয়েছে এবং অন্যান্য অনেক বিষয়ের জন্ম হয়েছে। সায়েন্সের জন্ম হয়েছে, জন্ম হয়েছে ফিজিক্সের, জন্ম হয়েছে কেমিস্ট্রির, জন্ম হয়েছে বোটানি, জন্ম হয়েছে জুলজি, জন্ম হয়েছে ফিজিওলজি, জন্ম হয়েছে সাইকোলজির, জন্ম হয়েছে এডুকেশন, জন্ম হয়েছে পলিটিক্যাল সায়েন্সের। সব কিছু আমরা পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান পড়ছি। তো রাষ্ট্রবিজ্ঞানে যারা আলোচনা করেছেন প্রথম থেকে তারা সবাই প্রত্যেকেই দার্শনিক। রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় প্লেটোর আমরা ভূমিকা জানি একদম অনেক বেশি। তো সেই প্লেটো তো একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। আমরা ইতিহাসে যখন দেখি, ইতিহাসের পাতায় ফরাসি বিপ্লব আমরা পড়ি যখন, তখন দেখি ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা পড়ি। তো তার মানে দার্শনিকদের যে জায়গাটা, দার্শনিকের জায়গা সব জায়গায় সর্বত্র ছিল, সর্বত্র আছে। তো দর্শন তোমরা যে পড়তে এসেছো, তোমাদের একটু জানিয়ে রাখি যে দর্শন আমরা যখন পড়তে এসেছো, এই ফিজিক্স, কেমিস্ট্রির কথা বলছি, সমস্ত বিজ্ঞানগুলোর কথা বলছি। এই বিজ্ঞানগুলো, এই ডিসিপ্লিনগুলো, এই বিষয়গুলো, এই শাস্ত্রগুলো সমস্ত কিছুই কিন্তু দর্শন থেকে এসেছে। তাই দর্শনকে তুমি ধরতে পারো এগুলোর জন্মদাত্রী, এগুলোর মা। সেজন্য
দার্শনিকেরা বলে থাকেন ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস। দর্শন হচ্ছে সমস্ত বিজ্ঞানগুলোর মা। দর্শন ছিল বলেই বিজ্ঞানেরও জন্ম হয়েছে, আর বিজ্ঞান ছিল বলেই বা বিজ্ঞান আছে বলেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, সাইকোলজি ইত্যাদি ইত্যাদির জন্ম হয়েছে। আর দর্শন ছিল বলেই পলিটিক্যাল সায়েন্সের জন্ম হয়েছে, দর্শন ছিল বলেই শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের জন্ম হয়েছে। তার মানে দর্শনের মধ্যে এগুলো আসলে ছিল আগে থেকে। তুমি যেগুলো পড়ে এসেছো তার কিছু না কিছু অংশ দর্শনের মধ্যে পাবে, কিন্তু নতুনভাবে পাবে। বিচার বুদ্ধির দ্বারা তাকে বিবেচনা করার সুযোগ পাবে এই দর্শন বিষয়টা যখন তুমি পড়তে এসেছো। বিচার বুদ্ধির প্রয়োগটা তুমি এখানে শিখবে তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, দার্শনিকদের দৃষ্টিভঙ্গি থেকে। দর্শন মানে বা ফিলোসফি মানে অন্য কিচ্ছু না। তোমরা প্রত্যেকেই নাম শুনেছ বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসের নাম শুনেছ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে পিথাগোরাস সে বিরাট আধিপত্য ছিল, গণিতের জগতে খুব সুনাম। তো এই পিথাগোরাস কিন্তু প্রথম এই ফিলোসফি শব্দটা ব্যবহার করেছিলেন। কীরকমভাবে একটু বলে দিই গল্পটা। তো তৎকালীন যুগে গ্রিক এরাতে, গ্রিক পিরিয়ডে, গ্রিক যুগে তখন হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল পার্সন ছিল, অর্থাৎ বুদ্ধিমান লোক ছিল, তাদেরকে বলা হতো ওয়াইজ ম্যান, প্রাজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। তো পিথাগোরাস গণিতশাস্ত্রে পণ্ডিত, বুদ্ধিমান। পিথাগোরাস এই বিষয়টাতে প্রথম আপত্তি জানালেন যে বুদ্ধিমান মানেই জ্ঞানী হবে, এ আবার কি কথা? আমি বুদ্ধিমান, আমি ইন্টেলেকচুয়াল, তার মানে আমি জ্ঞানী হয়ে যাব। জ্ঞানী হচ্ছেন তিনি যার জ্ঞান আছে। তো পিথাগোরাস বলেন আমার জ্ঞান আছে, আমি কে বললো? জ্ঞানী তো একমাত্র ভগবান হতে পারে, ঈশ্বর হতে পারেন, আমি আর কতটুকু জানি? পিথাগোরাস এই বিষয়টাতে আপত্তি জানালেন যে ইন্টেলেকচুয়াল পার্সন, বুদ্ধিমান ব্যক্তি মানেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি, এটা ঠিক না, মানে ওয়াইজ পার্সন, এটা ঠিক না। পিথাগোরাস আপত্তি জানালেন। তখন সবাই স্তম্ভিত যে আবার কি কথা বলছেন পিথাগোরাস, এত বড় গণিতবিদ হয়ে উনি বলছেন যে যিনি ইন্টেলেকচুয়াল হবেন তিনি ওয়াইজ ম্যান হবে না। এটা কি ধরনের কথা হলো? এতদিন ধরে আমরা ইন্টেলেকচুয়ালদের, বুদ্ধিমানদের জ্ঞানী বলে আসছি, প্রাজ্ঞ বলে আসছি, ওয়াইজ বলে আসছি, আর আজকে আমরা পিথাগোরাসকে ওয়াইজ বলতে পারবো না? উনি এত বড় পণ্ডিত ব্যক্তি, একজন গণিতের জগতে যার এত সুনাম। পিথাগোরাস বলছেন না, এটা ঠিক নয়। গণিতের জগতে আমি বুদ্ধিমান মানেই আমি জ্ঞানী হয়ে গেলাম, কে বলেছে? পিথাগোরাস আসলে বলতে চাইলেন যে আমি জ্ঞানী না, আমি জ্ঞানের প্রেমী, আমি জ্ঞানকে ভালোবাসি, আমি জানতে চাই, আমি জ্ঞানকে ভালোবাসি। তাহলে আমি জ্ঞানকে ভালোবাসি মানে আই এম দ্য লাভার অফ উইজডম, আই এম দ্য লাভার অফ নলেজ। আই এম দ্য লাভার অফ নলেজ, আমি জ্ঞানের প্রেমী। তাহলে আমি জ্ঞানের প্রেমী, তার মানে কি আই হ্যাভ দ্য লাভ অফ নলেজ, আমার জ্ঞানের প্রতি প্রেম রয়েছে। তো পিথাগোরাসের এই কথা শুনে তার ভক্তমণ্ডলী বললেন তখন যে আপনার জ্ঞানের প্রতি প্রেম আছে বলেই তো আপনি জ্ঞানী। পিথাগোরাস বলছেন না, সেটা হতে পারে না। আমার জ্ঞানের প্রতি প্রেম আছে মানে আমি জ্ঞানী, কে বলল? যিনি জানবেন তিনি তো জ্ঞানী, আমি তো জানি না, আমি জ্ঞানের প্রতি প্রেমী, আমি জানতে চাই। তখন বললেন তাহলে আপনাকে কি বলবো? তখন উনি বললেন দেখো, আমি একটু আগে বলেছি আই হ্যাভ দ্য লাভ অফ নলেজ, আমার জ্ঞানের প্রতি প্রেম আছে। তো এই লাভটাকে গ্রিক শব্দে, গ্রীসের যে ভাষা, গ্রিক ভাষায় লাভটাকে বলা হতো ফিলো। প্রেম, অনুরাগ, ভালোবাসা, এটাকে বলা হতো ফিলো। আর জ্ঞান বা নলেজ, এটাকে গ্রিক পরিভাষায় বলা হতো সোফিয়া। তো
পিথাগোরাস এটাকে বুঝিয়ে দিলেন যে দেখো, যে আমার তো জ্ঞানের প্রতি অনুরাগ আছে, লাভ অফ নলেজ রয়েছে, তার লাভ হচ্ছে ফিলো, নলেজ হচ্ছে সোফিয়া, তাই আমার আসলে ফিলোসফি রয়েছে। লাভ হচ্ছে ফিলো, সোফিয়া হচ্ছে, নলেজ হচ্ছে সোফিয়া। লাভ হলো ফিলো আর নলেজ হলো সোফিয়া, তার মানে আমার ফিলোসফি রয়েছে। তাহলে আমার ফিলোসফি রয়েছে, জ্ঞানের প্রতি অনুরাগ রয়েছে, লাভ অফ নলেজ রয়েছে, জ্ঞানের প্রতি অনুরাগ রয়েছে। গ্রিক্সের পরিভাষায় উনি বললেন যে আমার ফিলোসফি রয়েছে। এই ফিলোসফি শব্দটা প্রয়োগ করে প্রথম এইভাবে জ্ঞানের প্রতি প্রেম অর্থে প্রয়োগ করা জায়গায় তিনি এলেন। তারপর ধীরে ধীরে গ্রীসে যারা জ্ঞানের প্রতি অনুরাগী, লাভার অফ নলেজ, তাদেরকে ফিলোসফার বলা হতে থাকলো, তাদেরকে দার্শনিক বলা হতে থাকলো। এইভাবে আস্তে আস্তে আমরা দর্শন এবং দার্শনিকদের সাথে পরিচিত হয়েছি। যাই হোক, এখন এই জায়গাটাতে আরও একটা গল্প রয়েছে। পিথাগোরাস ওই বিষয়টা তার ভক্তমণ্ডলীকে বোঝানোর জন্য তৎকালীন যুগে অলিম্পিক, এখনও অলিম্পিক বিখ্যাত খেলা, তো অলিম্পিকের যে আসর বসে, অলিম্পিক খেলার একটা তুলনা, বিশেষ করে গ্রীষ্মে রোমে তো অলিম্পিকের খুবই রমরমা ব্যাপার, তো সেই জন্য অলিম্পিকের তুলনা তিনি নিয়ে এসেছিলেন পিথাগোরাস। বলছি দেখো, অলিম্পিকের জন্য তিনটে ফ্যাক্টর অবশ্যই দরকার, তিনটে উপাদান ছাড়া অলিম্পিক হবে না। কী তিনটে উপাদান? না, তিনি বললেন যে অলিম্পিক যদি চালাতে হয় তাহলে প্রথম যেটা দরকার, সে 1 নম্বরে দরকার ব্যবসায়ীদের, বিজনেসম্যানদের। আর 2 নম্বর যাদের দরকার তারা হচ্ছে খেলোয়াড়। খেলোয়াড় নাহলে অলিম্পিক খেলা চালানো যাবে না। আর তৃতীয়ত যাদের দরকার সেটা হচ্ছে ভিজিটার্স, দর্শক। যদি কেউ খেলাই না দেখে অলিম্পিক খেলার আর কোনো মূল্য থাকবে না। তাহলে তিনটে দরকার, একটা হচ্ছে বিজনেসম্যান বা ব্যবসায়ী, 2 নম্বর প্লেয়ার্স বা খেলোয়াড়, আর 3 নম্বর ভিজিটার্স বা সাক্ষাৎকার বা দর্শক, যা বলতে পারি। তো এই তিনজনের মধ্যে পিথাগোরাস দেখালেন যে এই তিনজনের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথম তিনি বিজনেসম্যানদের কথাই বলে। এই বিজনেসম্যানরা কি না, বিজনেসম্যানরা দের মূল লক্ষ্য অর্থ উপার্জন করা, লাভ খোঁজা। এদের মূল লক্ষ্যটাই কিন্তু প্রফিট কোথায় আছে, অর্থের দিক থেকে প্রফিট খুঁজবে এরা। এরা আসলে লাভার্স অফ গেইন, এরা ধনপ্রেমী, অর্থপ্রেমী। এরা এই ধনপ্রেমী বা অর্থপ্রেমী বলেই এরা ধনকে, অর্থকে বেশি গুরুত্ব দিতে চায়, যার জন্য এদের দ্বারা অনেক ভালো কাজও সম্ভব হয়। কারণ অর্থ দিয়ে অনেক ভালো কাজও করা যায়, খারাপ কাজও তো করা যায়, সেটা আলাদা কথা, কিন্তু ভালো কাজও তো করা যায়। অলিম্পিকের মতো একটা খেলা তো ব্যবসায়ীরা চালাই। তো দ্বিতীয়ত তিনি দেখালেন যে দ্বিতীয় স্থানে যারা রয়েছেন তারা হচ্ছে প্লেয়ার্স, খেলোয়াড়। এদের লক্ষ্যটা কি? এদের লক্ষ্যটা কিন্তু জেতা, খেলায় অংশগ্রহণ করে জেতা, এবং এই জেতার জন্য এরা চায় সম্মান। তাহলে এরা কি সম্মানের প্রতি এদের ভালোবাসাটা রয়েছে। এরা লাভার্স অফ অনার, এরা মানপ্রেমী, সম্মানপ্রেমী। তাহলে প্রথম দলে বিজনেসম্যানরা ছিল ধনপ্রেমী, দ্বিতীয় দলে প্লেয়ার্সরা হলো কি মানপ্রেমী, সম্মানপ্রেমী, আর তৃতীয় দলে আছে ভিজিটার্স, দর্শক, সাক্ষাৎকার। এরা কি, এরা গোটা বিষয়টা এনজয় করে, খেলাটাকেও এনজয় করে, খেলার পদ্ধতিটাকে এনজয় করে, টোটাল বিষয়টাকে এনজয় করে। তাহলে এদের এনজয়মেন্ট এদের আসল উদ্দেশ্য। এই এনজয় করতে গিয়ে এরা বিষয়টাকেই ভালোবেসে ফেলে, অর্থাৎ এর বিষয়টাকে জানে। এই জানাটা যদি জ্ঞান হয় তাহলে এরা কি, এরা আসলে লাভার্স অফ নলেজ।
এরা জ্ঞানপ্রেমী। তো পিথাগোরাস দেখালেন যে এই জ্ঞানপ্রেমীরা ওই যারা তৃতীয় স্তরে রয়েছে এরা আসলে হাই স্টেজে রয়েছে। এই জ্ঞানপ্রেমীদের দলে, এই ভিজিটার্সদের দলে দার্শনিকদের স্থান দেওয়া যেতে পারে, কারণ এরা ধনকে, অর্থকে সেই জায়গায় স্থান দেয় না, মানকেও সেই জায়গায় স্থান দেয় না যতটা এরা জ্ঞানকে স্থান দেয়। এদের কাছে জ্ঞানটা, জানার ইচ্ছেটা সবচেয়ে বেশি। তো পিথাগোরাস দেখালেন আমার কাছেও অঙ্ক সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসা উদয় হয়, আমি অঙ্কটাকে আরও বেশি জানতে চাই, আরও বেশি শিখতে চাই, তাহলে আমি অঙ্কের জন্য আসলে জানতে চাই বলে আমি জ্ঞানপ্রেমী, আমি লাভার্স অফ নলেজ। আমাকে বলা যেতে পারে আই অ্যাম এ লাভার অফ নলেজ, আমি জ্ঞানের প্রেমী, তাই আমাকে বলা যেতে পারে একজন দার্শনিক। কারণ লাভ হলো ফিলো আর নলেজ হলো সোফিয়া, তাহলে লাভ অফ নলেজ মানে ফিলোসফি, তাই লাভার অফ নলেজ মানে ফিলোজফার। পিথাগোরাস বললেন যে আমাকে তোমরা ফিলোজফার বলতে পারো, আই অ্যাম এ ফিলোজফার। তো এখানে অনেকের মনে প্রশ্ন জাগবে, দার্শনিকেরা তাহলে ধনপ্রেমী নয়? এই প্রসঙ্গে একটা গল্প রয়েছে, এটাও বলা দরকার। জ্যামিতিবিদ ইউক্লিডের নাম অনেকের জানা আছে। তো ইউক্লিডের কাছে বেশ কিছু ছাত্র ইউক্লিডের যে একাডেমি সেখানে পড়তে যেতেন। অভিভাবকরা সেখানে তাদের সন্তান সন্ততিদের পড়ানোর জন্য ইউক্লিডের কাছে দিয়ে আসতেন। ইউক্লিড অঙ্ক টঙ্ক শেখাতো, একে ত্রিভুজ বলে, একে চতুর্ভুজ বলে, একে বৃত্ত বলে, এইসব শেখাতো। তো এক অভিভাবক এরকমভাবে ইউক্লিডের একাডেমিতে এক ছাত্রকে ভর্তি করেছে। ইউক্লিড তাকে শিখিয়েছে যা যা শেখানোর, এই যে জ্যামিতির যাবতীয় বিষয়গুলো সম্পর্কে শিখিয়েছে। দিয়ে তারপরে পড়া শেষে ইউক্লিডকে তখন ওই অভিভাবক কিছু অর্থ দিতে চাইলেন। ইউক্লিড খুব অসন্তুষ্ট হয়েছিলেন, কারণ আমি তো অর্থের বিনিময়ে ওকে শেখাতে চাইছি না, আমি ওকে অর্থ উপার্জনের জন্য শেখাতে চাই। তার মানে কি, যারা জ্ঞানপ্রেমী হয় তারা অর্থপ্রেমী হবে না। যারা জ্ঞানপ্রেমী হয় তারা অর্থপ্রেমী যেমন হবে না, মানপ্রেমীও হবে না। তাদের কাছে ধন মান অপেক্ষা জানার ইচ্ছাটা অনেক বেশি। তাই যারা দার্শনিক হবেন তাদের স্ট্যান্ডার্ডটা সেই লেভেলে, একদম চরম পর্যায়ে তাদের স্থান। নলেজের হাইয়েস্ট লেভেলে যাদের স্থান তারাই হচ্ছে ফিলোজফার। কাজে যারা ফিলোজফি পড়তে এসেছো তাদের ভেঙে পড়ার মতো কিছু নেই। তারা মনে রাখবে যে তোমরা জ্ঞানের সর্বোচ্চ জায়গায় অবস্থান পেতে চলেছ যদি তোমরা প্রকৃতপক্ষে জানতে চাও, শিখতে চাও। আর যদি জানতে চাওয়া বা শিখতে চাওয়ার থেকে অন্য জায়গাটাই গুরুত্ব বিষয়, সেটা তো আমাদের সমাজ, আমাদের অর্থব্যবস্থা আমাদেরকে বাধ্য করে। সেই জায়গাটাতে সাথে মানিয়েও আমাদের চলতে হবে। সেটাও আমরা দর্শনে পাবো, সমাজ দর্শনে পাবো, রাষ্ট্র দর্শনে পাবো, আমাদের সব কিছু রয়েছে। বর্তমান যে আমরা যে অনলাইনে ক্লাস করছি, এটা প্রযুক্তি, এই প্রযুক্তিবিদ্যা দর্শনে এসেছে। আমরা যে শিল্প পরিচালনা করি, এই শিল্প দর্শনও একটা রয়েছে। সমস্ত কিছু নিয়ে দর্শন। দর্শন মানে একটা জায়গায় সীমাবদ্ধ এরকম ভাবনা চিন্তার অবকাশ নেই, দর্শন সব কিছু নিয়ে। তাই দর্শনকে তুমি যদি ভাবো যে আমি কিছুই শিখে আসিনি, ভাবতে পারো ফিলোসফি ইজ নাথিং, ফিলোসফি কিছুই না। কিন্তু তোমাকে ভাবতে হবে তুমি যেটা করছো সেটাই ফিলোসফি। ফিলোসফি ইজ হোয়াট এভার ইউ ডু। তুমি যেটা করতে চাইছো সেটাই আসলে ফিলোসফি। আর কি, তুমি যেটা করতে চাইছো সেটা না। ফিলোসফি তার সাথে সাথে বলতে চাইছে যে তুমি যেটা জানো সেটাও ফিলোসফি। ফিলোসফি ইজ হোয়াট এভার ইউ নো। তুমি যেটা জানো সেটা ফিলোসফি।
তুমি যেটা করো সেটা ফিলোজফি। আর জানা শেষ নেই, জ্ঞানের শেষ নেই, তাই দর্শনেরও কখনো শেষ হবে না। কারণ জানা দিয়ে, জ্ঞান দিয়ে দর্শনের শুরু, আর জানা বা জ্ঞানের যেহেতু শেষ হবে না, তাই দর্শনেরও শেষ হবে না। দর্শন একটা প্রবহমান প্রক্রিয়া, দর্শন চলতে থাকবে। সেই জন্য এই দর্শনের চলমান অবস্থা দেখেই দেশে, আমাদের দেশে শুধু না, বিশ্বের সমস্ত দেশেই দর্শনকে উপেক্ষা না করে, দার্শনিকদের উপেক্ষা না করে যখন সর্বোচ্চ ডিগ্রি প্রদান করা হয়, তখন এই ফিলোজফি শব্দটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তুমি ফিজিক্স নিয়ে পড়ছো, ফিজিক্সের কোনো একটা বিষয়ে তুমি থিসিস লিখে তারপরে জমা দিলে, তোমাকে তারপরে কি হলো না, উচ্চশিক্ষা ক্ষেত্রে তোমাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হলো। এই পিএইচডি, ডক্টর অফ ফিলোজফি তোমাকে দেওয়া হলো, কাউকে ডিফিল দেওয়া হলো। তো সেই ডক্টর অফ ফিলোজফি, তো ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বটানি পড়ো, বাংলা পড়ো, ইংরাজি পড়ো, ইতিহাস পড়ো, সেই ডক্টর অফ ফিলোজফি সর্বোচ্চ জায়গায় স্থান। তার মানে কি, তার সর্বোচ্চ স্থান রয়েছে ফিলোজফির। এই সর্বোচ্চ স্থানটা যা রয়েছে, সেই জায়গায় আমরা শুরু করব, সেই জায়গাটাতে শুরু করব। তার মানে যদি কেউ ভাবে আমি ফিলোজফি পড়ছি মানেই ফিলোজফার হয়ে গেলাম, সেরকম কিন্তু না। ফিলোজফার সবাই হতে পারে। যে বটানি পড়ছে সেও ফিলোজফার, যে ফিজিক্স পড়ছে সেও ফিলোজফার, যে কেমিস্ট্রি পড়ছে সেও ফিলোজফার। আসলে ফিলোজফার হচ্ছে তারাই যারা জানতে চায়, যারা শিখতে চায়, যাদের জানার আগ্রহটা বেশি, যারা জ্ঞানের প্রেমী, তারাই আসলে ফিলোজফার। তাহলে আমাদের প্রথম আমরা যেটুকু শিখলাম, ফিলোজফি মানে জ্ঞানের প্রতি প্রেম, জ্ঞানের প্রতি অনুরাগ, আর ফিলোজফার মানে জ্ঞানের প্রতি অনুরাগী বা জ্ঞানপ্রেমী। লাভ অফ নলেজ ইকুয়ালস টু ফিলোজফি, লাভার অফ নলেজ ইকুয়ালস টু ফিলোজফার। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশের জন্য আমাদের পরবর্তী ক্লাস ইন্ট্রোডাকশন টু ফিলোসফি পার্ট 2, এটি ফলো করার জন্য ছাত্রছাত্রীদের বলা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।